নম্বর ক্লাসে অ্যাকাউন্টিং ইকুয়েশনের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বোঝাবো। অনেক কিছু বোঝার আছে, তো এই জন্য বলবো এই ক্লাসটা খুবই মনোযোগের সাথে ধৈর্য ধরে ক্লাসটা দেখো। 1 সেকেন্ডও টানা যাবে না, তাহলে দেখো আমি তোমাদের কি বোঝাচ্ছি। ম্যাথ হলো এটা। ম্যাথের আলোচনায় আমি একটু পরে যাব, এখন কিছু বেসিক আলোচনা করতে হবে। জার্নাল অথবা জাবেদা দাখিলা দুইভাবে করা যায়। একটার নাম হচ্ছে পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, এটার বাংলা অর্থ কালান্তিক মজুদ পদ্ধতি। আরেকটার নাম হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, বাংলা অর্থ হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি। তবে পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের সাথে কিন্তু তোমরা পরিচিত আমি কেন বললাম, কারণ হলো আমি আগের ক্লাসগুলোতে বা এখন পর্যন্ত আমি যতটা ক্লাস নিয়েছি, আমি কিন্তু যে জাবেদা দাখিলাটা আমি তোমাদের দিয়েছি পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে দিয়েছি। তাহলে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এটা এখনও তোমাদের জানা নেই, এখনই জেনে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, এইটা জানার জন্য ক্রয় সংক্রান্ত কিছু হিসাব তোমাদের জেনে নেওয়া প্রয়োজন, আমি এখানে লিখে নিয়েছি। যেমন পারচেজ ক্রয়, পারচেজ রিটার্ন ক্রয় ফেরত, পারচেজ ডিসকাউন্ট ক্রয় বাট্টা, ট্রান্সপোর্টেশন ইন ক্রয় পরিবহন। তাহলে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় পরিবহন এগুলো কি ক্রয় সংক্রান্ত বিষয় নয়? হিসাব নয়? অবশ্যই হিসাব। আচ্ছা, পার্থক্যটা তাহলে কোথায়? এই যে দেখো পার্থক্যটা। পারচেজ সংক্রান্ত যেটা, মনে করো পণ্য ক্রয় নগদে, তো নগদে পণ্য ক্রয় হলে নগদ চলে যাবে। পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট, এটাই তো আমি তোমাদের এতদিনের ক্লাসে শিখিয়েছি। তো এটাই মূলত পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কি হবে? ওই যে দেখো একটু আগে যেটা লিখে দিয়েছি, ক্রয় সংক্রান্ত যত হিসাব আছে ওই হিসাবের পরিবর্তে এগুলা না লিখে এই হিসাব থাকলেই তোমাকে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ওকে, মানে ক্রয় সংক্রান্ত যে কোনো হিসাব এটা না লিখে এইটার পরিবর্তে, যেমন এখানে পারচেজ আছে, তুমি মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেজের পরিবর্তে ডেবিট লিখবে, আর যে কোনো হিসাব ঠিক থাকবে, যেমন ক্যাশটা এখানে ঠিক থাকবে। আচ্ছা, এখন যদি বলি যে বাকিতে পণ্য ক্রয়, তো তুমি বলবে পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। তো এটা তো আমি তোমাকে শিখিয়েছি, এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তাহলে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কি হবে? পারচেজ ডেবিটের জায়গায় তুমি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট লিখে দিলেই তো হয়ে যায়, আর অ্যাকাউন্ট পেবল বা বাদবাকি যা হিসাব আছে সেটা কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে সেলসের যে বিষয়টা, এখানে ক্রয়ের মধ্যে যেরকম তোমরা পার্থক্য দেখতে পারলে, তো সেলসের ক্ষেত্রে কীরকম? আমি যদি এখন তোমাকে বলি যে পণ্য বিক্রয় 10,000 টাকা নগদে, তুমি বলবে কি যে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এটা হচ্ছে পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। ঠিক আছে, তবে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে দুইবার জাবেদা করতে হয়। যেমন ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, এটা ঠিক থাকবে। আরেকটা অতিরিক্ত দিতে হয়, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা দিতে হয় অতিরিক্ত। আরেকটা কথা তোমাদের বলি, এই যে কালান্তিক মজুদ পদ্ধতি, এটা হচ্ছে যে নির্দিষ্ট সময়, মাস, বছর পরে হিসাবটা রাখা হয়। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম যেটা নিত্য মজুদ পদ্ধতি, এটা হচ্ছে যে নিত্য মজুদ পদ্ধতি হলো প্রতিদিনের মজুদ পণ্যের হিসাবটা প্রতিদিন রাখা হয়, এটা হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি। আজকের অঙ্কের মধ্যে কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এটার ম্যাথ আছে, যার কারণে এই আলোচনাটা করলাম। আর এই যে এফওবি শিপিং পয়েন্ট আর এফওবি ডেস্টিনেশন যেটা, এটা কিন্তু যারা পেড কোর্সে ভর্তি আসছো, মার্চেন্ডাইজ অপারেশনে যে চ্যাপ্টার আছে ওইটা নিয়ে আলোচনা করব, এখন আর এটা আলোচনা করার কোনো প্রয়োজন নাই। তো তোমরা দেখো এই যে অঙ্কটার মধ্যে কিছু লেনদেনের মধ্যে মার্চেন্ডাইজ কথাটা উল্লেখ আছে, আর এই মার্চেন্ডাইজ উল্লেখ থাকার কারণেই আমাদের ধরে নিতে হবে যে এটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম থাকলে সরাসরি মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে একটা সম্পদের গড় আলাদা করে লিখতে হয় সম্পদের দিকে। আমরা এমনিতেই জানি মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য বা মজুদ পণ্য যেটা মজুদ থাকে এটা এমনিতেই সম্পদের গড়ে এটা লিখে নিতে হয়। তো সরাসরি এক একটা আমি তোমাদের লেনদেন পড়ব, আর যেটা বলা হয়েছে শো দ্য ইফেক্টস অফ ইচ অফ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন,
হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বললেই কিন্তু তোমাদের এই বিবরণী যোগ করতে হবে। আর প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটা তো একেবারেই সহজ। আর আশরাফ এন্টারপ্রাইজ completed the following transactions in March 2019. আর আশরাফ এন্টারপ্রাইজ নিচের লেনদেনগুলো মার্চ মাসে সংঘটিত হয়েছে। তো মার্চের 1 তারিখ। এখন তোমাদের প্রথম যে কাজ, প্রতিটা লেনদেন ভালো করে পড়ে নেবেন। প্রতিটা লেনদেন ভালো করে পড়ে দেখবেন যে কতটা সম্পদ আছে, কতটা দায় আছে, এটা আগে দেখে নেবেন। তো ভালো করে যদি দেখবেন যে সম্পদ আছে এখানে 3টা: ক্যাশ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল। দায় আছে অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল। আর এখানে তো ক্যাপিটালের গড়, এগুলো নিয়ে তো আলোচনা করতে হচ্ছে না, যেহেতু আগের ক্লাসেও বলেছি। দি ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট, টাকা 2,50,000। মালিক নিজে, মানে আর আশরাফ এন্টারপ্রাইজ নিজে ওনার ব্যক্তিগত যে বিনিয়োগ 2,50,000 টাকায় বিক্রি করেছেন। and bought in as capital of টাকা 1 লক্ষ টু স্টার্ট বিজনেস। আর ওই 2,50,000 টাকায় বিক্রি করে 1 লক্ষ টাকা নিয়ে নিজের ব্যবসা শুরু করেছেন। 1 লক্ষ টাকা মূলধন নিয়ে নিজের ব্যবসা শুরু করেছেন। ওনার ব্যক্তিগত কোনো বিনিয়োগ উনি যদি 1 কোটি টাকায় বিক্রি করেন, এটা কি আমাদের দেখার প্রয়োজন আছে? দেখার প্রয়োজন নাই। 2,50,000 টাকায় বিক্রি করেছেন, এটা আমাদের দেখার প্রয়োজন নাই। কিন্তু যে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন, এটার আবার জাবেদা দাখিলা হয়ে যাবে। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তো আগের মতোই বুঝিয়ে দিচ্ছে। মার্চের 1 তারিখ, এই যে ক্যাশের গড় আর ক্যাপিটালের গড়, ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল তো এখানে প্লাসের হয়ে বসে, তাই না? এখানে কি কি বসে? মূলধন আর আয় প্লাসের হয়ে, ব্যয় আর উত্তোলন মাইনাসের হয়ে এই ক্যাপিটালের গড়ে বসে। ব্যালেন্সে নামিয়ে নাও, উভয়টা যেহেতু প্লাসের, মূলধন করে আনলে তো সম্পদ এমনিতেই বৃদ্ধি পাবে, তো এগুলো নামিয়ে নাও। 3 তারিখ, পেইড অফিস রেন্ট ফর দ্য মান্থ অফ টাকা 4,000। অফিসের ভাড়া পরিশোধ 4,000। ভাড়া পরিশোধ করলে নগদ কিন্তু চলে যায়, নগদ যেহেতু চলে যায়, ক্যাশ ক্রেডিট আর রেন্ট এক্সপেন্স ডেবিট। তো 3 তারিখ ক্যাশের করে রেন্ট এক্সপেন্স, এটা ব্যয়ের মধ্যে পড়ে, তাই ব্যয়ের করে মাইনাসের করে ভাড়া দিতে গিয়ে নগদ চলে গেছে, তাই এটাও মাইনাসের। তাহলে ব্যালেন্সে 1 লক্ষ থেকে 4,000 বাদ দিলে 96,000। 1 লক্ষ থেকে 4,000 বাদ দিলে 96,000। এটা বিনিয়োগ সংক্রান্ত আর এটা ভাড়া সংক্রান্ত। রিমার্কসে তোমরা মন্তব্য লিখে দিতে পারো। 4 তারিখ, পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000। নগদে পণ্য ক্রয় 60,000। তো ওই যে পণ্য ক্রয় হলে তো আমরা জানি, যদি পেরিওডিক ইনভেন্টরি সিস্টেম হতো তাহলে পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট করতাম। যেহেতু এখানে মার্চেন্ডাইজ লিখে আসছে, তার মানে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম যদি থাকে, তখন এই জায়গায় আবার তোমরা এই যে কোস্ট প্রাইস বা কোস্ট অফ গুডস সোল্ড যেটা লিখে আছে, এইটা দেখে বুঝে নিতে পারো যে এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরির অঙ্ক বা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক। তো এখানে পণ্য ক্রয়ের জায়গায় হয়ে যাবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর ক্যাশ ক্রেডিট নগদ চলে গেছে। তো এটা কোথায় বসবে? এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে গড় আছে, এই গড়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর ক্যাশের গড়ে। যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে, ব্যবসায় মজুদের পরিমাণ বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি, এই জন্য এটা প্লাসের। আর এই মজুদ পণ্য ক্রয় করতে গিয়ে নগদ চলে গেছে, এই জন্য এটা মাইনাসের। 96 থেকে 60,000 বাদ দিলে 38। এখানে 60, এখানে আগের 96,000 নামিয়ে নাও। 8 তারিখ, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম সুমন ট্রেডার্স অফ টাকা 1 লক্ষ অন অ্যাকাউন্ট। সুমন ট্রেডার্সের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয়, তাহলে ক্রয়ের জায়গায় হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর সুমন ট্রেডার্স যেহেতু বাকিতে, অ্যাকাউন্ট পেবলটা হবে এখানে ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরির গড়ে 8 তারিখ 1 লক্ষ, আর ওই যে অ্যাকাউন্ট পেবল আছে, অ্যাকাউন্ট পেবলের গড়ে 1 লক্ষ। ব্যালেন্সে আগের 34,000 নামাও, এখানে 1,60,000 আর 1,60,000। এখানে 1 লক্ষ আর এখানে 96,000, আগেরটা নামিয়ে নাও। তারপর এই হ্রাস বৃদ্ধি, যেটা সম্পদ ক্রয় করা হয়েছে বৃদ্ধি পাইছে 1 লক্ষ, আর দায়ও বৃদ্ধি পাইছে, এই জন্য এটাও প্লাসের। 10 তারিখ, বরোড টাকা 70,000 ফ্রম ইবিএল অ্যান্ড সাইন্ড এ নোটস পেবল। ইবিএল থেকে 70,000 টাকা ধার বা ঋণ করা হয়েছে, আর নোট পেবল এটা সাইন করা হয়েছে। নগদ এসেছে ক্যাশ ডেবিট আর নোট পেবল ক্রেডিট।
10 তারিখ এই যে ক্যাশের ঘরে 70,000, আর এই যে নোট পেবল আছে, নোট পেবলের ঘরে 70,000। যেহেতু দাঁড় করা হয়েছে, নগদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ এটা প্লাসের। আর নোট পেবলের মাধ্যমে দাঁড় করা হয়েছে, দায়ও বৃদ্ধি পাইছে, এটাও প্লাসের। ব্যালেন্স এই দুইটা যোগ হয়ে যাবে 1,06,000। আগেরটা 1,60,000, 1,70,000, তারপর 96,000, এগুলা নামিয়ে নাও ব্যালেন্সে। 16 তারিখ সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 85,000, দি কস্ট প্রাইস অফ দ্য সোল্ড গুডস টাকা 65,000। যে পণ্য এখন বিক্রি করা হয়েছে 85,000, আর বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 65,000। এটা আমি তোমাদের একটু বোঝাতে চাই। যেমন ধরো, আমি কোনো একটা পণ্য ক্রয় করেছি, উদাহরণস্বরূপ 80 টাকা দিয়ে। আমি তো একজন ব্যবসায়ী, নিজেকে একজন ব্যবসায়ী ধরে নেবেন, এগুলো তো আমি আমার আগের বেসিক ক্লাসেই বলেছি। তো আমি যদি পণ্য বিক্রি করতে চাই, প্রথমে তো আমাকে ক্রয় করে আনতে হবে, তাই না? মনে করো 80 টাকা দিয়ে পণ্য আমি ক্রয় করলাম, গাড়ি ভাড়া করে আমার বাসায় আনতে গিয়ে, উদাহরণস্বরূপ এখানে 80 টাকা দিয়ে পণ্য ক্রয় করলাম, গাড়ি ভাড়া করে আমার বাসায় আনতে গিয়ে আরও 5 টাকা লেগে গেছে, তাহলে 85,000। পরবর্তীতে বিজ্ঞাপন খরচ বা আরও নানাবিধ খরচ মিলিয়ে আরও 5 টাকা চলে গেছে, 85 টাকা। আরও 5 টাকা যোগ করলে 90 টাকা। এখন এই 90 টাকা হচ্ছে টোটাল মূল্য। এখন আমি যে বিক্রি করব, এটার সাথে তো প্রফিট যোগ করতে হবে। মনে করলাম যে আমি 10 টাকা করে প্রফিট করব, তাহলে বিক্রয় মূল্য কত? 100 টাকা। প্রফিট কত? 10 টাকা। আর প্রফিট যুক্ত করার আগে ওই পণ্যের প্রতি টোটাল আমার ব্যয় হয়েছে কত? 90 টাকা। তো ওই যে টোটাল ব্যয় হয়েছে 90 টাকা, এটার নামই বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে 90 টাকার সাথে প্রফিট আরও 10 টাকা যোগ করলেই বিক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তাহলে 10 টাকা প্রফিট পাওয়া যায়। সিম্পল। মনে করো বিক্রয় মূল্য 100 টাকা, এখন যদি আমি এটা থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তাহলে যে 10 টাকা আসছে সেটা কি আসছে? প্রফিট বা মুনাফা আসতেছে, তাই না? তো এ জাতীয় অঙ্ক বিবরণী ছকের ক্ষেত্রে শুধুমাত্র বিক্রয়ের সময়ে তোমাদের একটু মনোযোগী হতে হবে। কি মনোযোগী? লক্ষ্য করো অঙ্কটার মধ্যে কি বলা হয়েছিল, আমি আবার দেখি। 85,000 টাকা পণ্য বিক্রি করা হয়েছে, আর যেটা বিক্রি করা হয়েছে এটার বিক্রিত পণ্যের ব্যয় 65,000, মানে এটার উপরে ব্যয় 65,000। তো বাদ বাকি 85 থেকে যদি আমি 65,000 বাদ দিয়ে দিই, তো 85 থেকে 65,000 বাদ দিলে পরবর্তী 20,000 কি? সেটা হলো প্রফিট। এখন লিখার নিয়মটা কি? যেহেতু এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, তো বিক্রি যেহেতু করা হয়েছে নগদে, কিন্তু 85,000, 16 তারিখ 85,000 পাওয়া গেছে ক্যাশ ডেবিট। ওকে, কিন্তু এখানে যে পরিমাণ মজুদ পণ্য চলে গেছে, যেহেতু প্রতিদিনের মজুদের হিসাব প্রতিদিন রাখা হচ্ছে, 65,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় আছে। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় মজুদ পণ্য 65,000 টাকার কমে গেছে, তাহলে এটা মাইনাস করতেই হবে। এখন 85,000 বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয় 65,000, আয় হয়েছে কত? এখানে 20,000। তা আয় যেহেতু, সেটা নিশ্চয়ই ক্যাপিটালের করে প্লাসের করে লিখতে হয়, প্রফিট অন সেলস। তো এই জন্য এটা প্লাসের করে লেখা হয়েছে, এটা হচ্ছে নিয়ম। এখন বিক্রয়ের থাকলে, বিক্রিত পণ্যের ব্যয় থাকলে, নগদের টাকাটা তুমি এই করে, মানে বিক্রয়ের টাকা, মজুদ পণ্যের টাকাটা এই করে, আর আয় যেটা হবে সেটা আয়ের করে প্লাসের। মনে থাকবে না? দুইটা যোগ করো, 1,91,000। এই দুইটা বিয়োগ করো, 95,000। 1,70,000। এই দুইটা যোগ করো, 1,80,000। এটাই কঠিন, আর কিছু না। কঠিন না, এটা সহজ। 21 তারিখ সোল্ড মার্চেন্ডাইজ টু রানা টাকা 1,20,000। তো রানার কাছে বিক্রয় 1,20,000, বিক্রিত পণ্যের ব্যয় আছে 85,000। শর্ত আছে এখানে যে রানার কাছে যে বিক্রি করেছো, নাম যেহেতু আছে, তার মানে এটা তো বাকিতে। আগের ক্লাসে তো এই ধরনের কথা, এই ধরনের ট্রানজেকশন বুঝিয়ে দেওয়া হয়েছে। তো যদি 10 দিনের ভিতরে টাকা পরিশোধ করে দেয় রানা, 2% ডিসকাউন্ট পাবে, তবে 30 দিনের ভিতরে টাকা অবশ্যই পরিশোধ করে দিতে হবে, এটা হলো শর্ত। 210 মানে কি? যে 10 দিনের ভিতরে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট। আর এন 30 মানে হচ্ছে 30 দিনের ভিতরে টাকা অবশ্যই পরিশোধ করে দিতে হবে। এই যে 2 যেটা, এটা হচ্ছে সিডিআর, ক্যাশ ডিসকাউন্ট রেট, আর নগদ বাট্টার হার। আর 10 যেটা, এটা হচ্ছে ডিপি, ডিসকাউন্ট পিরিয়ড, বাট্টার মেয়াদ। 30 যেটা, এটা হচ্ছে সিপি, ক্রেডিট পিরিয়ড, মানে ধারের মেয়াদ। 30 দিনের ভিতরে টাকা অবশ্যই পরিশোধ করে দিতে হবে। আমার কথা হলো, নগদে পাই নাই, বাকিতে বিক্রয় দেনাদারের সৃষ্টি হয়েছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, আবার বিক্রিত পণ্যের ব্যয়ও এখানে আছে। তো লক্ষ্য করো 21 তারিখ
কোথায় এটা, অ্যাকাউন্ট রিসিভেবল। আগে তো নগদ পেয়েছিলাম তাই নগদের করো, এখন অ্যাকাউন্ট রিসিভেবলের করে সম্পূর্ণ বিক্রয়ের টাকা, বিক্রিত পণ্যের ভাই 85,000 আছে, মজুদ পণ্যের এটা এখানে বিক করা হলো। 1,20,000 থেকে 85 বাদ দিলে পরবর্তী যে 35,000 এটা হচ্ছে আয়টা প্লাসের, সম্পদের পরিমাণ দেনাদার বৃদ্ধি পাইছে প্লাসের, 85,000 এটা মজুদ পণ্য হ্রাস পাইছে মাইনাসের, ব্যালেন্স নামিয়ে নাও। আগের 1,91,000 দুইটা বিক করো 10, 1,20,000, 1,70,000, এই দুইটা যোগ করে 1,51,000। 30 তারিখ ক্যাশ রিসিভ ফ্রম রানা। এই যে রানার কাছ থেকে পণ্য বিক্রি করেছিলাম, রানার কাছ থেকে 1,20,000 21 তারিখে, শর্ত কি ছিল যে 10 দিনের ভিতরে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট দেওয়া হবে। তাহলে তো রানাকে এখন ডিসকাউন্ট দিতেই হচ্ছে, তাই না? কারণ 30 তারিখে রানা পরিশোধ করে দিছে, নগদ পেয়ে গেছি রানার কাছ থেকে, যার কাছে বিক্রি করেছি তার কাছ থেকে নগদ টাকা পেয়ে গেছি। এখন তো ডিসকাউন্টটা রানাকে দিতেই হবে, নগদ পেয়েছি ক্যাশ ডেবিট, ডিসকাউন্টও ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল পাবে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ওই তিনটা অনুযায়ী 1,20,000 লক্ষ্য করো। 30 তারিখ 1,20,000 2% ডিসকাউন্ট 2,400, তো 2,400 1,20,000 থেকে 2,400 বাদ দিয়ে দিলে 1,17,000 আমরা ক্যাশ পেয়েছি, এই জন্য ক্যাশটা ডেবিট। ওকে, তো দেনাদারের পরিমাণ টোটাল 1,20,000 ছিল। আমরা জানি ক্যাশের টাকা ডিসকাউন্টের টাকা এক করে দেনাদার পাওনাদারের ঘরে লিখে নিতে হয় সব সময়। দেনাদার দিয়ে দিছে, দেনাদার হ্রাস পাইছে, তাই এটা মাইনাসের। নগদ পেয়েছি 1,17,600, তাই ক্যাশ ডেবিট। ডিসকাউন্ট এটা এখানে আয় না ব্যয় বুঝবো কীভাবে? আমার পাওয়ার কথা 1,20,000, পেয়েছি 1,17,600, কত কম পেয়েছি? 2,400, তাহলে কি এটা আমার জন্য ব্যয় নয়? তো যেহেতু এটা আমার জন্য ব্যয়, এই জন্য এটা মাইনাস করা হয়েছে। ক্লিয়ার এটা? অতএব ব্যালেন্সে 3,08,000 এই দুইটা যোগ করো, আগেরটা নামিয়ে নাও। এখানে 0, 10, 70 এই দুইটা বিক করো, 1,48,600। পেইড স্যালারি, বেতন পরিশোধ কর্মচারীর, স্যালারি ডেবিট ক্যাশ ক্রেডিট। 31 তারিখ ক্যাশের ঘরে, স্যালারি ব্যয়ের ঘরে, নগদ চলে গেছে, এটা মাইনাসের, আর এটা ব্যয় তো সরাসরি মাইনাসের। দুইটা বিক করো, ব্যালেন্স এই টাকাটা, এখানে 10, এটা 0, এখানে 1, এখানে 70, এখানে বিক করো 1,34,800। যদি এখন পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে পুনরায় ক্লাসটা দেখে নিও। ব্যালেন্সে সমানের বাম দিকে যোগ করে নিব 3,08,600, ডান দিকে যোগ করে নিব, এখানেও পাবো 3,08,600, সমান তো হবে, এটা তোমরা জানো। তো যেটা বলেছে 2 নম্বর প্রমাণ করার জন্য, তো যে ক্যাশ, মার্চেন্ডাইজ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল এগুলো সম্পদের পরিমাণ, আর এই তিনটা দায় মালিকানা সত্ত্বের পরিমাণ লক্ষ্য করো। অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাসেটসের মধ্যে তিনটা আছে, ক্যাশ, মার্চেন্ডাইজ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, যোগ করলে 3,08,600। অ্যাকাউন্ট পেবল, নোটস পেবল, ক্যাপিটাল, অ্যাকাউন্ট পেবল, নোট পেবল আর ক্যাপিটাল, এটা কিন্তু আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে নিয়ে আসছি। তো এই দুইটা যোগ করলে 3,08,600 হবে, এখানেও 3,08,600। তো এটা প্রমাণিত হয়ে গেল। আশা করছি সবাই ম্যাথটা বুঝতে পেরেছেন।